প্রথমে একটা জিনিস বলি, এই যে কোষ বিভাজন মানে কি না, একটা সেল থেকে একাধিক কোষ তৈরি হওয়ার যে পদ্ধতি তাকে আমরা বলছি কোষ বিভাজন পদ্ধতি বা সেল ডিভিশন। এবার সেল ডিভিশন স্বাভাবিকভাবেই নন লিভিং এর মধ্যে তো আর দেখতে পাওয়া যাবে না, মৃতের মধ্যে তো দেখতে পাওয়া যাবে না। সেল ডিভিশন স্বাভাবিকভাবেই সজীবের মধ্যে দেখতে পাওয়া যায়, লিভিং এর মধ্যে। তো এই যে লিভিং ওয়ার্ল্ড অন আর্থ যাদের মধ্যে সেল ডিভিশন দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে দেখা যায় দু রকমের ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি আছে বা দুটো গ্রুপ আছে। কিরকম না, একটা গ্রুপে দেখা যায় যে সেখানকার মেম্বাররা কোন রকম রুলস অ্যান্ড রেগুলেশন ফলো না করেই, কোন নিয়ম কানুন না মেনে সেল ডিভিশন করে, অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে কোষ করে যাচ্ছে। আবার আর একটা গ্রুপে দেখা যায় তারা নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে, পরপর নিয়ম কানুন মেনে, একের পর দুই, দুইয়ের পর চার, চারের পর ছয়, এরকম নিয়ম কানুন মেনে কোষ বিভাজন করছে। তো যে গ্রুপটাতে বা যে পদ্ধতিটাতে কোন রকম রুলস অ্যান্ড রেগুলেশন বা নিয়ম কানুন না মেনে কোষ বিভাজিত হচ্ছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি অ্যামাইটোসিস। অর্থাৎ সেই কোষ বিভাজন পদ্ধতিটাকে আমরা বলছি অ্যামাইটোসিস অথবা অ্যামাইটোটিক ডিভিশন। একটু মাথায় রাখবে যে অপশনে কিন্তু অ্যামাইটোসিস নরমালি দেয় না, অধিকাংশ ক্ষেত্রে দেওয়া থাকে অ্যামাইটোটিক ডিভিশন। আর এই যে নেভার ফলোজ রুলস অ্যান্ড রেগুলেশন, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। অর্থাৎ এরকম ভাবে প্রশ্নটা দিয়ে দেয়, সেল ডিভিশন দ্যাট নেভার ফলোজ এনি রুলস অ্যান্ড রেগুলেশন বলে এবিসিডি অপশন দিয়ে দিল, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে সেক্ষেত্রে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস যেহেতু কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে না, সেই জন্য অ্যামাইটোটিক ডিভিশন বা অ্যামাইটোসিসের আর একটা নাম হচ্ছে ডাইরেক্ট ডিভিশন। সেই জন্য ওর আরেকটা নাম হচ্ছে ডাইরেক্ট ডিভিশন। কাদের মধ্যে দেখছি? মূলত ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এদের মধ্যে আমরা অ্যামাইটোসিস বা অ্যামাইটোটিক ডিভিশন দেখতে পাই। ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এরা সবাই কিন্তু কার আন্ডারে পড়ছে না, লোয়ার গ্রুপ অফ অর্গানিজম বা নিম্ন শ্রেণীর জীবের মধ্যে পড়ছে। অর্থাৎ এরকম ভাবে যদি তোমার প্রশ্নটা দেয় যে অ্যামাইটোটিক ডিভিশন ইজ ফাউন্ড ইন বলে এবিসিডি অপশন, সেখানে কিন্তু ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া না বলে সরাসরি লোয়ার গ্রুপ অফ অর্গানিজমও বলা থাকতে পারে। ঠিক আছে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেখানে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কাজ হয়, অর্থাৎ তারা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করে। প্রথমেই বলে রাখি, এই যে নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করার যে গ্রুপ, এরা কারা না, এরা হচ্ছে হায়ার গ্রুপ, অর্থাৎ মানুষ, গরু, ছাগল, মাছ, পাখি, বড় বড় গাছ যারা আছে তারা এক। দ্বিতীয় আরেকটা কথা মাথায় রাখবে, এই গ্রুপটা সেই গ্রুপ যাদের মধ্যে আমরা যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাই। অর্থাৎ যে গ্রুপ বা যে হায়ার গ্রুপের মধ্যে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাচ্ছি, তারা কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে কোষ বিভাজন করছে। ওকে, তো এই গ্রুপটাতে দু রকমের কোষ বিভাজন দেখতে পাওয়া যাচ্ছে। কি? একটাকে বলছি মাইটোসিস বা মাইটোটিক ডিভিশন, আর একটাকে বলছি মিওসিস বা মিওটিক ডিভিশন। মাইটোসিস বা মাইটোটিক ডিভিশন কোথায় ঘটে? মাইটোসিস বা মাইটোটিক ডিভিশন মূলত আমাদের দেহ কোষে ঘটে, অর্থাৎ হাত, পা, চোখ, নাক, মুখ, ঠিক আছে, এই সমস্ত জায়গায় মাইটোসিস বা মাইটোটিক ডিভিশন ঘটে থাকে। সেজন্য দেখো স্ক্রিনে দেখতেই পাবে, এখানে লেখা আছে অকার ইন বডি সেল অর ভেজিটেটিভ সেল অর সোম্যাটিক সেল। বডি সেল মানে তো দেহ কোষ, ভেজিটেটিভ সেল মানে যে কোষের যৌন জনন করার ক্ষমতা নেই, ঠিক আছে, সেই কোষকে বলা হয় ভেজিটেটিভ সেল। আর সোম্যাটিক সেল, সোমা কথাটার অর্থ হচ্ছে দেহ বা বডি, সেই সোম্যাটিক সেল মানেই বডি সেল। ওকে, আরেকটা ক্যাটাগরি হচ্ছে মিওসিস বা মিওটিক ডিভিশন। মিওসিস বা মিওটিক ডিভিশন কোথায় হয়? মিওসিস বা মিওটিক ডিভিশন আমাদের রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ অথবা জার্ম সেলতে হয়ে থাকে। মিওটিক ডিভিশন মাইটোসিস যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজনের একটা বড় গুরুত্ব হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে
আমাদের ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ফলে যে কোষগুলো তৈরি হয় তাতে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। অর্থাৎ যেমন ধরো আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, ঠিক আছে? সেই 46টা ক্রোমোজোম থেকে, সেই 46 ক্রোমোজোম বিশিষ্ট কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হয় মাইটোসিস পদ্ধতিতে, তখন সেই দুটো কোষের মধ্যেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেই 46টাই থাকে, ঠিক আছে? আমি দেখি এখানে ছবিটা আছে কিনা, থাকলে আমি একটু দেখিয়ে দিতে পারবো, একবার দেখে নিই আমরা। এই যে মাইটোসিস কোষ বিভাজনে 46টা ক্রোমোজোম বিশিষ্ট কোষে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করছে যাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46টাই থাকছে। আবার সেই কোষগুলো থেকে ফার্দার আবার যখন কোষ বিভাজিত হয়ে দুটো দুটো করে কোষ তৈরি করছে তাদের মধ্যে কিন্তু সেই 46টা করে ক্রোমোজোমই থাকছে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন বা মাইটোটিক ডিভিশনে কোন রকম ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন হচ্ছে না। একটু হোল্ড করো, এই সরস্বতী ঠাকুর যাচ্ছেন, একটু ওয়েট করো, ডিজে বাজিয়ে যাচ্ছেন এখন, একটু দাঁড়াও। আচ্ছা, তো মাইটোসিস কোষ বিভাজনে বা মাইটোটিক ডিভিশনে যেহেতু ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, সেই জন্য মাইটোটিক ডিভিশন বা মাইটোসিসের আর একটা নাম হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বা ইকুয়াল ডিভিশন, বা বাংলায় পড়ে এসছে সমবিভাজন। উল্টো দিকে মিওসিস কোষ বিভাজনে দেখো, মিওটিক কোষ বিভাজনে বা মিওসিস কোষ বিভাজনে পদ্ধতিটা শুরু হয় যে কোষ থেকে তার ক্রোমোজোম সংখ্যা 46, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 46, কিন্তু তার থেকে যখনই বিভাজন শুরু হলো, ডিভিশন শুরু হলো, প্রথমে যে দুটো কোষ তৈরি হচ্ছে তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে গেল। এই কোষগুলো থেকে যে কোষগুলো ফার্দার বিভাজিত হয়ে তৈরি হলো তাদের মধ্যে কিন্তু ওই ক্রোমোজোম সংখ্যাটাই মেনটেন্ড হলো, অর্থাৎ ওই হাফ ক্রোমোজোম সংখ্যাটাই মেনটেন্ড হলো। আলটিমেটলি শুরু হয়েছিল এমন একটা কোষ থেকে যাতে ক্রোমোজোম সংখ্যা 46, কিন্তু থামছে যেখানে, সেখানে এক একটা কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 23। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে একটা কোষের রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে কি দেখছি না, ক্রোমোজোম সংখ্যা কমে যাচ্ছে বা রিডিউস করছে বা হ্রাস পাচ্ছে। সেই জন্য মিওটিক কোষ বিভাজনের আর একটা নাম হচ্ছে তোমার রিডাকশনাল ডিভিশন বা রিডাকশন ডিভিশন বা হ্রাস বিভাজন। রিডাকশন মানে কমে যাওয়া। প্যারালালি মাইটোসিস কোষ বিভাজনে একটা থেকে দুটো 46, তার থেকে চারটে 46, তার থেকে 8টা 46, এরকম ভাবে 46 চলতেই থাকছে। অর্থাৎ আমৃত্যু মাইটোটিক ডিভিশন আমাদের মধ্যে চলতে থাকে। সেই জন্য মাইটোটিক ডিভিশন বা মাইটোসিসকে আরেকটা নাম দেওয়া হয়েছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস ডিভিশন। কি নাম দেওয়া হয়েছে? কন্টিনিউয়াস ডিভিশন। whereas মিওসিসের ক্ষেত্রে আমরা কি দেখছি না, একটা 46টা ক্রোমোজোম যুক্ত কোষ থেকে 4টে 23 যখনই তৈরি হয়ে যাচ্ছে তখনই তার কিন্তু কাজ শেষ, তারপরে আর কিছু ঘটছে না। আবার একটা নতুন 46, তার থেকে 4টে 23, আবার একটা নতুন 46, তার থেকে 4টে 23, এইভাবে চলতে থাকে। সেই কারণে যেহেতু মিওসিস পদ্ধতিটা বা মিওটিক ডিভিশন একটা নির্দিষ্ট স্টেজে গিয়ে থেমে যায়, সেই কারণে মিওসিস বা মিওটিক কোষ বিভাজনের আরেকটি নাম হচ্ছে রেস্ট্রিক্টেড ডিভিশন। মাইটোসিসকে বলা হয়েছে কন্টিনিউয়াস ডিভিশন আর মিওসিসকে বলা হচ্ছে রেস্ট্রিক্টেড ডিভিশন। ওকে, আচ্ছা, এবার খুব কমন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে মাইটোসিস এবং মিওসিসের রেজাল্ট কি পাওয়া যায়। মাইটোসিস আর মিওসিসের রেজাল্ট কি পাওয়া যায়? কি রেজাল্ট পাওয়া যায়? আমি আগেই বলেছিলাম, এখানে লেখা আছে রেজাল্ট অফ মাইটোসিস সোম্যাটিক সেল ফর্মেশন, অর্থাৎ
মাইটোটিক ডিভিশন বা মাইটোসিস আমাদের কোথায় আছে, দেহকোষে তৈরি, দেহকোষে হচ্ছে। সুতরাং দেহকোষ থেকে তো দেহকোষ তৈরি হবে, তার থেকে তো যমনকোষ তৈরি হতে পারবে না। সুতরাং মাইটোসিসের ফলে কিন্তু আমরা দেহকোষটাই পাচ্ছি। কিন্তু মিওসিস বা মিওটিক ডিভিশন কোথায় হয়? মিওসিস বা মিওটিক ডিভিশন হচ্ছে জার্ম সেল বা রিপ্রোডাক্টিভ সেলে। মিওটিক বা মিওসিস ডিভিশনে, মিওসিসেতে কিন্তু দেহকোষ বা বডি সেল বা সোম্যাটিক সেল তৈরি হচ্ছে না, তার পরিবর্তে কি তৈরি হচ্ছে? গ্যামেটস। ঠিক আছে, গ্যামেট তৈরি হচ্ছে। অর্থাৎ ওই যে একটা 46 থেকে 4টে 23 তৈরি হয়েছিল, ওই 4টে 23-এর প্রত্যেকটা 23কে কিন্তু বলা হয় গ্যামেট। এবার আমি কি বললাম, যাদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় তাদের মধ্যে আমরা এই দুটো ডিভিশন অর্থাৎ মাইটোসিস মিওসিস দুটোই দেখতে পাবো। সুতরাং যদি মহিলা দেহে, স্ত্রী দেহে মিওসিস সেল ডিভিশন হয়, মিওসিস বা মিওটিক, নট মাইটোসিস, মিওসিস বা মিওটিক সেল ডিভিশন হয়, সেক্ষেত্রে সেখানে কি তৈরি হবে? মিওসিসের ফলে সেখানে তৈরি হবে, যদি স্ত্রী দেহ হয় তাহলে এগ সেল বা ওভাম, আর যদি পুরুষ হয় তার ক্ষেত্রে স্পার্ম সেল তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ মিওসিসের ফলে প্রাণী দেহে গ্যামেট তৈরি হয়, পুরুষ দেহে গ্যামেট তৈরি হলে তাকে আমরা বলছি স্পার্ম, আর স্ত্রী দেহে গ্যামেট তৈরি হলে তাকে আমরা বলছি ওভাম বা এগ সেল। এখান থেকে আরো একটা নিয়ে আমাদের বেরিয়ে আসছে, সেটা হচ্ছে হিউম্যান স্পার্ম। আমি যেহেতু 46 থেকে, যেটা তো হিউম্যানের ক্রোমোসোম নাম্বার, হিউম্যান স্পার্ম বা ওভামে অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুতে মোট ক্রোমোসোম সংখ্যা কত? মোট ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 23। এবার তো আপনাদের প্রশ্ন আসতেই পারে, স্যার আমাদের মধ্যে বলছেন 46, ওদের মধ্যে 23 হয়ে যাচ্ছে কেন বা কেন? তার কারণ হচ্ছে যখন ফার্টিলাইজেশন হবে তখন একটি এগ সেলের সঙ্গে একটি স্পার্ম সেল মিলিত হবে, ফিউজ করবে। এগ সেলের বা ডিম্বাণুর 23টা ক্রোমোসোম এবং শুক্রাণু 23টা ক্রোমোসোম, 23 মিলে পেয়ারিং হয়ে মোট দাঁড়ালো 46টা। অর্থাৎ তার মধ্যে অপত্যের মধ্যে বাবা এবং মা দুজনের বৈশিষ্ট্যই চলে এলো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 3টে টার্ম লেখা আছে, কি কি? এক হচ্ছে গ্যামেটোজেনেসিস, 2 স্পারম্যাটোজেনেসিস, আর 3 উজেনেসিস। গ্যামেটোজেনেসিস মানে, গ্যামেটোজেনেসিস হচ্ছে মিওটিক পদ্ধতিতে বা মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে গ্যামেট তৈরি হওয়ার যে পদ্ধতি, যে প্রসেস, সেটাকে আমরা বলি গ্যামেটোজেনেসিস। পাশাপাশি আমি বলেছিলাম গ্যামেট দু রকমের হয়, স্পার্ম এবং ওভাম। সেই গ্যামেটোজেনেসিসটাতে যদি স্পার্ম উৎপাদিত হয়ে থাকে তাহলে ওই পদ্ধতিটাকে বলবো স্পারম্যাটোজেনেসিস, আর যদি এগ সেল উৎপাদিত হয়ে থাকে তখন তাকে আমরা বলবো উজেনেসিস। ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা একটু মাথায় রাখবে, ডাবল ও। অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনে এই ডাবল ও, ফার্স্টে যে ক্যাপিটাল ও তার মাথায় দুটো ডট থাকা উচিত, যেহেতু ল্যাটিন থেকে নেওয়া হচ্ছে। তো এখন কেউ ডট ফর ইউজ করে না, বাদ দাও। তো সেটা হচ্ছে এগ সেল ফরমেশনের যে প্রসেস থ্রু মিওটিক ডিভিশন বা মিওসিস, সেটাকে আমরা বলছি উজেনেসিস। স্পার্ম তৈরি হওয়ার যে প্রসেস থ্রু তোমার মিওটিক ডিভিশন বা মিওসিস, সেটাকে আমরা বলছি স্পারমাটোজেনেসিস। আর গ্যামেট উৎপাদনের যে পদ্ধতি থ্রু মিওসিস বা মিওটিক ডিভিশন, সেটাকে আমরা বলছি গ্যামেটোজেনেসিস। দেখো এই অবধি কারোর কোনো ডাউট থাকলে বলো। কারোর কোনো ডাউট নেই? সব ক্লিয়ার তো? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার কাইন্ডলি আরেকবার একটুখানি যে ওই রেজাল্ট অফ মাইটোসিসটা আরেকবার একটুখানি বলবেন? রেজাল্ট অফ মাইটোসিস আমি কি বললাম? রেজাল্ট অফ মাইটোসিস আমি বললাম যে মাইটোটিক ডিভিশন বা মাইটোসিস যেহেতু আমাদের দেহ কোষে হয়, বডি সেলেতে হয়, সেই কারণে মাইটোসিসের ফলস্বরূপ আমরা কি পাচ্ছি? দেহ কোষ বা বডি সেলই পাচ্ছি। তো সেই জন্য রেজাল্ট অফ মাইটোসিস বলা হয়েছে সোম্যাটিক সেল বা বডি সেল। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো, আচ্ছা এখানে আমি বলে রাখি, অ্যামাইটোসিস যতটা বলেছি ততটাই মাথায় রাখো, আর মাইটোসিস যতটুকু, সরি মিওসিস যতটুকু বললাম ততটুকু আপাতত মাথায় রাখা। তো লাস্টে গিয়ে আমার মিওসিসটা দরকার পড়বে, আমার মেনলি দরকার মাইটোসিস। ঠিক আছে, আচ্ছা মাইটোসিসে কি হচ্ছে দেখো, 3টে ছবি এখানে আঁকা আছে। কিরকম? প্রথমে দেখা একটা কোষ উইথ আ নিউক্লিয়াস। ঠিক আছে, অ্যাপারেন্টলি কোষটাকে দেখে আমার মনে হচ্ছে না কোষটা কোনো কাজ করছে। সেকেন্ডে কি দেখানো আছে?
কোষ একটাই কিন্তু তাতে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে, অর্থাৎ এখানে আমার নিউক্লিয়ার ডিভিশন বা নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে, কোষ কিন্তু একটাই রয়ে গেছে। 3 নাম্বার ফিগারে কি আসছে, মাঝখান থেকে সাইটোপ্লাজম আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গিয়ে দুটো কোষ তৈরি হয়ে গেছে আলাদা আলাদা, অর্থাৎ এখানে আমার সাইটোপ্লাজমিক ডিভিশন বা সাইটোপ্লাজমের বিভাজন হয়ে গেছে। অ্যাপারেন্টলি বাইরে থেকে যখন কোনো কোষকে দেখে মনে হয় যে সে কোনো কাজ করছে না, তখন বলা হয় কোষটি কি অবস্থায় আছে না রেস্টিং ফেজে আছে, অর্থাৎ বিশ্রাম দশায় আছে। ভেতরে যাই কাজ করুক না কেন, বাইরে থেকে দেখে আমরা সেটাকে মনে করছি তার বিশ্রাম দশায় আছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে নিউক্লিয়ার ডিভিশন, এটাকে বায়োলজিক্যালি কি বলা হচ্ছে, সাইন্টিফিক নেমেতে কি বলা হচ্ছে, ক্যারিওকাইনেসিস। একটু মনে করে দেখো, যখন আমি কোষ বলেছিলাম তখন বলেছিলাম নিউক্লিয়াস টার্মটা, নিউক্লিয়াস শব্দটা এসেছিল একটা ল্যাটিন শব্দ ক্যারিয়ন থেকে, ঠিক আছে। সেই ক্যারিয়নের ক্যারিও আর কাইনেসিস মানেও হচ্ছে তোমার একটা ল্যাটিন শব্দ, সেটার মানে হচ্ছে বিভাজন, অর্থাৎ ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের ক্ষেত্রে সাইটোপ্লাজমিক ডিভিশন বা তোমার সাইটোকাইনেসিস, ডিভিশন মানে হচ্ছে কাইনেসিস, ঠিক আছে। তো এই যে স্টেজগুলো বললাম, ইন্টারফেস, তারপর ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস, এই স্টেজগুলোর আবার কিছু সাবফেজ থাকে, সাবস্টেজ থাকে, সেগুলো পড়ার দরকার নেই, সেটাই মাথায় রাখতে হলো, খালি সেটাই মাথায় রেখো। যেমন ইন্টারফেসে G1S G2 আর G0 আছে। প্রোফেজে সরি ক্যারিওকাইনেসিসের দিকে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর তারপর আছে সাইটোকাইনেসিস। এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম ড্র করা আছে, অর্থাৎ তুমি দেখো একটা কোষ, তার থেকে একটা চক্রাকার পথে, একটা সাইক্লিক ম্যানারিতে দুটো কোষ তৈরি হচ্ছে, এবং এই একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হতে গিয়ে কি কি করেছে, আই করেছে, আই ফর ইন্টারফেস, তারপর PMAT অর্থাৎ প্রো মেটা অ্যানাটেলো, চারটাকে মিলিয়ে আমরা কি বলেছি, ক্যারিওকাইনেসিস। আর তারপর টি শেষ হয়ে যাওয়ার পর সি হচ্ছে, ঠিক আছে, টি শেষ হয়ে যাওয়ার পর সি হচ্ছে, অর্থাৎ তোমার সাইটোপ্লাজমিক ডিভিশন বা সাইটোকাইনেসিস। ওকে, সুতরাং এই যে যে কোনো কোষ এরকম নির্দিষ্ট একটা চক্রাকার পথে, নির্দিষ্ট চক্রাকার পথে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে, এই প্রসেসটাকে বলা হয় সেল সাইকেল বা সেল ডিভিশনাল সাইকেল বা কোষ বিভাজন চক্র বা কোষ চক্র, ঠিক আছে। এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো কারণে এই কোষ বিভাজন চক্রের কোনো একটা স্টেজ, কোনো একটা কোষ স্কিপ করে যায়, ফলে যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলো হয় সম্পূর্ণভাবে ইনকমপ্লিট বা অ্যাবনর্মাল, ঠিক আছে। যখন এরকম কোনো ইনকমপ্লিট বা অ্যাবনর্মাল কোষ তৈরি হয়, সেই কোষগুলো চায় দ্রুত ডিভিশন করে, দ্রুত বিভাজিত হয়ে নর্মাল বা ন্যাচারাল কোষ তৈরি করতে। ওকে, তো কিন্তু সেটা সম্ভব হয় না, ফলে বারবারই খুব দ্রুত এরকম কোষ বিভাজন হয় বটে, কিন্তু প্রত্যেকবারই ইনকমপ্লিট বা অ্যাবনর্মাল সেল তৈরি হয়, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ইনকমপ্লিট বা অ্যাবনর্মাল সেল তৈরি হয়ে যায়। এই যে খুব অল্প সময়ের মধ্যে এরকম ভাবে অ্যাবনর্মাল সেল তৈরি হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকেই আমরা বায়োলজিক্যাল টার্মে বা মেডিকেল টার্মে বা বায়োলজিক্যাল টার্মে যাই বল না কেন, তাতে আমরা বলি কি, ম্যালিগনেন্সি বা ক্যান্সার, ঠিক আছে। এবং এটার জন্য একটা জিন দায়ী, সেই জিনটাই এই ঘটনাটা ঘটে। বোঝা গেল? আচ্ছা, যতগুলো ফেজের নাম আমি বলেছি, ইন্টারফেজ, তারপর প্রো মেটা অ্যানাটেলো, যতগুলো ফেজের নাম আমি বলেছি, প্রত্যেকটা ফেজেরই প্রচুর মানে বেশ কিছু কার্যকারিতা আছে, সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য আছে। সব বৈশিষ্ট্য মাথা রাখার দরকার নেই, আমি যে যে বৈশিষ্ট্যগুলো এখানে মেনশন করব খালি সেই সেই বৈশিষ্ট্যগুলোই মাথা রাখবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ঘাঁটলে দেখতে পাবে যে এই স্টেটমেন্টগুলো তুলেই তোমাকে এবিসিডি অপশন করে করে কোয়েশ্চেন করেছে। কিরকম, যেমন ধরো ইন্টারফেস, ইন্টারফেসের ক্ষেত্রে একটাই বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, কি না, ডিএনএ সিনথেসিস অকার্স, ঠিক আছে। অর্থাৎ ইন্টারফেজেতে একটা কোষ তার নতুন ডিএনএ তৈরি করে, এটা আমরা বাইরে দেখতে পাচ্ছি না। এবার একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে ইন্টারফেজে আমরা এই ডায়াগ্রামটা দেখেছি, এখানে ইন্টারফেজে আমরা এখানে তিনটে সাবস্টেজ দেখতে পাচ্ছি, G1S G2। এই G1S G2 এর মধ্যে এস যেটা, এস পর্ব যেটা,
ওই সময়তে গিয়েই কোষ বেসিক্যালি ডিএনএ সিনথেসাইজ করা শুরু করে, অর্থাৎ ডাবল করা শুরু করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেহেতু এস ফেজ মানে ইন্টারফেজের আন্ডারে এস ফেজ, এস সাবফেজও বলতে পারো, সাবফেজেতে গিয়ে ডিএনএ সিনথেসাইজ করছে, সেই জন্য ডিএনএ সিনথেসাইজের স্টেজটাকে ইন্টারফেজের পাশাপাশি এস ফেজও বলা হয়, এস ফর সিনথেসিস। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, ইন্টারফেজের পর কি আসছে না ক্যারিওকাইনেসিস। ইন্টারফেজের পর আসছে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে আমি 4টে সেকশন বলেছিলাম, কি কি? প্রো, মেটা, অ্যানাটেলো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আবারও বলছি, এই স্টেজগুলোতে অনেক রকমের ঘটনা ঘটে, অত পড়ার সময় বা মাথা রাখার দরকার নেই। যে যে স্টেটমেন্টগুলো আমি বলে দিচ্ছি বা যে যে বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি, খালি সেগুলোই মাথায় রাখবে। ঠিক আছে, তার কারণ কোয়েশ্চেন আসার হলে ওই স্টেটমেন্টগুলো ধরেই কোয়েশ্চেন আসবে, ওর বাইরে যাবে না। তো প্রোফেজের প্রথম স্টেটমেন্ট কি? প্রথম স্টেটমেন্ট হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স, অর্থাৎ নিউক্লিয় পর্দা অদৃশ্য হয়ে যায়। সেকেন্ড স্টেটমেন্টটা কি? সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার্স, অর্থাৎ নিউক্লিয়াসের যে 4টে অংশ তার মধ্যে নিউক্লিওলাস একটা অংশ, সেই নিউক্লিওলাসটা মানে অজানা কোনো কারণে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। কোথায় যায় কেউ বলতে পারছে না। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে আনকয়েলিং এন্ড স্লাইসিং অফ ক্রোমাটিন ফাইবার, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন ফাইবার থাকে সেই ক্রোমাটিন ফাইবার গুলোকে স্লাইস করে দেওয়া হয়, টুকরো টুকরো করে দেওয়া হয়, সো দ্যাট যাতে খুব সহজেই ওই টুকরোগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোসোম তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সবসময় মাথায় রাখবে, কোন নর্মাল সেলেতে, কোন নর্মাল কোষেতে কিন্তু ক্রোমোসোম দেখতে পাওয়া যায় না। ক্রোমোসোম কোথায় দেখতে পাওয়া যায়? যে কোনো ডিভাইডিং সেলে, অর্থাৎ যে সেলে তোমার কোষ বিভাজিত হচ্ছে বা যে জায়গাতে কোষ বিভাজিত হচ্ছে, একমাত্র সেই কোষেতেই আমরা ক্রোমোসোম দেখতে পাবো, অন্য কোনো কোষেতে ক্রোমোসোম দেখতে পাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা প্রোফেজের পর সেকেন্ড স্টেজটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেজ। কিরকম না, মেটাফেজে দেখো লেখাই আছে ফর্মেশন অফ ক্রোমোসোম, অর্থাৎ মেটাফেজে এসে ক্রোমোসোম গুলো তৈরি হলো। ক্রোমোসোমস আর অ্যাট ইকুইটোরিয়াল রিজিয়ন অফ দ্য সেল, অর্থাৎ কোষের একদম মাঝ বরাবর জায়গায় ক্রোমোসোম গুলো এসে লম্বা লম্বা হয়ে দাঁড়িয়ে পড়ে। আর নাম্বার 3, ক্রোমোসোমস আর পেস্ট অর ক্লিয়ারলি ভিজিবল, অর্থাৎ এই যে মেটাফেজ দশাটা, এই মেটাফেজ স্টেজটাতে বা দশাটাতে ক্রোমোসোম সবচেয়ে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় এবং ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়, যার জন্য আমাদের মধ্যে যদি কোনো রকম ডিজিজ হয়, যেটা হয়তো জিন স্টাডি করে বা ক্রোমোসোমাল স্টাডি করে করতে হবে, তখন যে অ্যানালাইজ করবে সে চেষ্টা করবে যে তোমার যে স্যাম্পল কালেক্ট করেছে সেই স্যাম্পলের মধ্যে কোন কোষটা মেটাফেজ দশায় আছে, সেই কোষটাকে অ্যারেস্ট করে সেই কোষটাকে তুলে সেখান থেকে ক্রোমোসোম স্টাডি করা হয়। ঠিক আছে, দেখো এই অবধি ক্লিয়ার তো, না কোনো কনফিউশন হচ্ছে? কনফিউশন হলে বলো কিন্তু। কোনো কনফিউশন নেই? আচ্ছা ভেরি গুড, আচ্ছা ঠিক আছে, ওকে। 3 নাম্বার হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি লিখেছি দেখো, ক্রোমোসোমস আর অফ এলভিআই শেপড, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে ক্রোমোসোমের দুটো বাহু, উপর দিকে আর নিচের দিকে একটা। এই বাহুগুলোকে যদি অত্যন্ত লুজ ভাবে আটকানো থাকে এবং সুতো দিয়ে ঝোলানো হয় মাঝ বরাবর, তাহলে বাহুগুলো কি হবে, অত কেটে গেল না কিন্তু নিচের দিকে ঝুলে পড়লো, তাই তো? অর্থাৎ যখন নিচের দিকে ঝুলে পড়ছে তখন উল্টো দিক থেকে দেখলে কি হবে, ভি এর মতো লাগছে। আবার একটা বাহু ছোট একটা বাহু বড় যদি হয়, নিচের দিকে ঝুঁকছে কিন্তু একটা বাহু ছোট একটা বাহু বড়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওটাকে এল শেপেড লাগবে, এল এর একটা বাহু ছোট একটা বড় বাহু, একটা বাহু বড়। ঠিক আছে, তো এরকম ভাবে ক্রোমোসোম গুলো অ্যানাফেজে বিভিন্ন শেপ নিয়ে বসে থাকে। আর কি নাম্বার 2 বলেছে এখানে প্রেজেন্স হবে, এটা প্রেসার হয়ে গেছে টাইপিং এরার, প্রেজেন্স অফ বেন ফাইবার অর স্পিন্ডল ফাইবার অর অ্যাস্ট্রাল রে, অর্থাৎ
ক্রোমোসোম গুলোকে দুটো অপোজিট মেরুতে টেনে নিয়ে যাওয়ার জন্য অ্যানাফেজে এসে কিছু সরু সরু তারের মতো জিনিস তৈরি হয়। সেই তারের মতো জিনিসগুলো যখন উৎপন্ন হয় একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ছড়িয়ে পড়ে, তখন সেটাকে দেখতে অনেকটা তোমার কি বলবো তারার মতোই লাগে। সেই জন্য ওই সময় এই ফাইবার গুলোকে বলা হয় অ্যাস্ট্রাল রে। এবার এই ফাইবার গুলো সরাসরি এসে কার সঙ্গে যুক্ত হচ্ছে না তোমার ক্রোমোসোমের সঙ্গে যুক্ত হচ্ছে। এবার আবার শ্রিঙ্ক করতে শুরু করে, শ্রিঙ্ক করে দুদিকে চলে যায়। এই ফাইবার গুলোকে প্ল্যান্টের ক্ষেত্রে বলা হয় বেম ফাইবার, উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় স্পিন্ডল ফাইবার। ক্যারেক্টার বা বৈশিষ্ট্য মোরলেস সেম। ঠিক আছে? আচ্ছা, তো দিস ইজ অ্যানাফেজ। তারপরে আসছে টেলোফেজ। টেলোফেজে কি হচ্ছে? টেলোফেজে ফার্স্ট পয়েন্টেই দেখো, নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার্স। অর্থাৎ প্রোফেজের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স। দেখো এখানে বলাই আছে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স প্রোফেজে, আর টেলোফেজে বলছে নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার্স। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবে, রিঅ্যাপিয়ার্স বলছে না ডিসঅ্যাপিয়ার্স বলছে, ঠিক আছে? সেই অনুযায়ী আনসার করো। অনেকে ওই রি আর ডি গুলিয়ে ফেলে বা ওভারলুক করে অন্য অপশনে টিক দিয়ে ফেলে, ঠিক আছে? তো রিঅ্যাপিয়ার্স হলে টেলোফেজ, ডিসঅ্যাপিয়ার্স হলে প্রোফেজ। আর কি? ফরমেশন অফ টু ডটার নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসটা পুরোপুরি ভেঙে গিয়ে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করেছে, ঠিক আছে? যখনই টেলোফেজ দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করে ফেললো, সঙ্গে সঙ্গে টেলোফেজের কাজ শেষ, অর্থাৎ ক্যারিওকাইনেসিস কমপ্লিট হলো। তাহলে পড়ে রইল কে? তাহলে পড়ে রইল আমাদের সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, আচ্ছা তার আগে জিনিস বলি, সাইটোকাইনেসিস আগে অবধি অর্থাৎ ক্যারিওকাইনেসিস অবধি প্ল্যান্ট আর অ্যানিমালে এমন কিছু তফাৎ থাকে না। কিন্তু সাইটোকাইনেসিসের সময় থেকে প্ল্যান্ট আর অ্যানিমাল সম্পূর্ণ আলাদা হয়ে যায়। প্ল্যান্টের ক্ষেত্রে কি হয় না, একটা কোষ কিন্তু দুদিকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে ক্যারিওকাইনেসিস করে। সেই জায়গায় দাঁড়িয়ে কোষ করে কি, তার যাবতীয় বর্জ্য পদার্থ, ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে ওই দুজনের মাঝ বরাবর জমাতে শুরু করে। মাঝ বরাবর জমতে জমতে ওটা একটা সময় গিয়ে সলিডিফাই হয়ে যায় এবং একটা ওয়াল তৈরি করে প্ল্যান্টের ক্ষেত্রে। তো যখন অল্প অল্প করে ওয়ালটা তৈরি হচ্ছে, পুরোপুরি মুখ দেখা থেকে বন্ধ হয়নি, তখন এই অল্প অল্প ওয়াল তৈরি হওয়াটাকে বলা হয় সেল প্লেট। তাহলে আমরা সেল প্লেট কোথায় পাচ্ছি না, প্ল্যান্ট সেল ডিভিশনের তোমার সাইটোকাইনেসিস, ঠিক আছে? আবার এই অল্প অল্প করে ফেলতে ফেলতে তোমার সেল প্লেট তৈরি হয়েছে। সেল প্লেটটা আস্তে আস্তে কমপ্লিট সলিডিফাই হয়ে তোমার সেল ওয়াল তৈরি করে এবং দুটো কোষ সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়। অ্যানিমালের ক্ষেত্রে কিন্তু প্রসেসটা সম্পূর্ণ আলাদা। কেন না, অ্যানিমালে আমি যখন সেল পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে অ্যানিমালের ক্ষেত্রে সেল ওয়াল থাকে না, তার কি থাকে, সেল মেমব্রেন থাকে। দেখো এখানে ফার্স্ট পয়েন্টই বলা আছে ফরমেশন অফ ক্লিভেজ অন সেল মেমব্রেন। ফরমেশন অফ ক্লিভেজ অন সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা দুটো দুদিক থেকে আস্তে আস্তে শ্রিঙ্ক করে ভেতর দিকে ঢুকতে শুরু করে। ভেতর দিকে ঢুকতে শুরু করার ফলে কি হচ্ছে, কোষ পর্দায় দুদিকে দুটো খাঁজের সৃষ্টি হচ্ছে। এই খাঁজটাকে বলা হয় ক্লিভেজ। এই খাঁজটা বাড়তে বাড়তে আস্তে আস্তে দুদিক থেকে এসে যখন মিশে যায়, তখন ওখান থেকে কোষ পর্দাটা ছিঁড়ে গিয়ে দুটো আলাদা আলাদা কোষ তৈরি হয়ে যায়। সেই জন্য দেখো অ্যানিমাল সেলের সাইটোকাইনেসিসের সেকেন্ড পয়েন্ট বলা আছে সেপারেশন অফ সেল মেমব্রেন, অর্থাৎ কোষ পর্দা দুটো আলাদা হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়ে যাচ্ছে, কি অ্যানিমাল কি প্ল্যান্ট, ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট মাইটোসিস বা মাইটোটিক ডিভিশন। দেখো কারোর কোনো বুঝতে অসুবিধা হলে বা বক্তব্য থাকলে বলতে পারো। কারোর কোনো ডাউট নেই? সব ক্লিয়ারলি বোঝা গেছে তো? আচ্ছা বারবার একটা জিনিস বলছি, এই যে ক্যারেক্টার গুলো আমি বললাম এগুলো কিন্তু তোমার স্টেটমেন্ট হিসেবে আসবে, আর ওই স্টেটমেন্টের এগেইনস্টে মানে কোশ্চেন হিসেবে, আর ওই কোশ্চেনের এগেইনস্টে কিন্তু এই যে টেলোফেজ, অ্যানিমাল সাইটোকাইনেসিস, প্ল্যান্ট সাইটোকাইনেসিস, অ্যানাফেজ, প্রোফেজ, মেটাফেজ, এই স্টেজগুলো বলছি, ইন্টারফেজ স্টেজগুলো বলছি, এই স্টেজগুলোর যে কোনো একটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? সুতরাং একটু ভালো করে মেমোরাইজ করতে হবে জায়গাটা, ওকে স্যার? আচ্ছা হ্যাঁ বলো। স্যার একজন বলেছে প্ল্যানটা একটু বলে দিতে আরেকবার।
আচ্ছা, প্ল্যান্ট সেলে কি বললাম না, প্ল্যান্ট সেলে আমরা সে কোর্স পড়ার সময় পড়েছিলাম যে প্ল্যান্ট সেলেতে সেল মেমব্রেন মানে মেমব্রেন থাকে, কিন্তু তার বাইরে সেল ওয়াল থাকে, কোষ প্রাচীর থাকে। যখনই ক্যারিওকাইনেসিসের পর একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, প্ল্যান্ট কি করে, সেলের মাঝ বরাবর বর্জ্য পদার্থ ত্যাগ করতে শুরু করে, বর্জ্য পদার্থ জমাতে শুরু করে। অর্থাৎ অল্প অল্প বর্জ্য পদার্থ জমতে জমতে যে ওয়ালটা তৈরি হচ্ছে, সেই ওয়ালটাকে আমরা বলছি সেল প্লেট। ওইটা জমতে জমতে সম্পূর্ণ সলিডিফাই হয়ে কমপ্লিট যখন হয়ে যায়, তখন আমরা বলি সেল ওয়াল। অর্থাৎ দুটো নিউক্লিয়াসের মধ্যে মধ্যিখানে একটা কমপ্লিট সেল ওয়াল তৈরি হয়ে দুটো কোষকে আলাদা করে দিল। সুতরাং এটাকে আমরা বলছি তোমার প্ল্যান্ট সাইটোকাইনেসিস, যেখানে সেল প্লেট সেল ওয়ালে কনভার্ট হয়ে যাচ্ছে এবং কোষ দুটো আলাদা হয়ে যাচ্ছে। দেখো বোঝা গেল কি গেল না? স্যার একজন জিজ্ঞেস করেছে যে নিউক্লিয়াস থেকে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন হয় না? নিউক্লিয়াসে হয় না, নিউক্লিয়াসে হয় না, না নিউক্লিওলাসে থেকে হয় না, ওটা তোমার সেন্ট্রোজোম থেকে হয়, সেন্ট্রিওল থেকে, সেন্ট্রোজোম বল সরি, সেন্ট্রিওল থেকে হয়, সেন্ট্রোজোম না সেন্ট্রিওল থেকে। দেখো আর কিছু না স্যার কিছু নেই। আর ক্লিয়ার তাই তো? আচ্ছা, এবার আমরা আসবো মিওসিসে। আমি আগেই বলেছিলাম মিওসিসের একটা পয়েন্ট আছে, একদম লাস্টে আসবো। আচ্ছা, পয়েন্টে যাওয়ার আগে একটা জিনিস দেখো, মাইটোসিসে প্রথম 46 থেকে দুটো 46 তৈরি হয়েছে, আবার তারপরের স্টেজে দেখো ওই 46 গুলো থেকে আবার 46 করে তৈরি হয়েছে। তাহলে প্রথম যে 46টা ছিল, ঠিক আছে, প্রথম যে 46টা ছিল তার থেকে যে দুটো 46 তৈরি হলো, এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সঙ্গে পরবর্তী যে ত্রিভুজগুলো তৈরি হয়েছে, সেই ত্রিভুজগুলো কোনো তফাৎ আছে? কোনো তফাৎ কিন্তু নেই, ঠিক আছে, অর্থাৎ একই জিনিসের রিপিটেশন হচ্ছে। কিন্তু মিওসিসে কি হলো, এখানে মিওসিসে একটা 46 থেকে দুটো 23 হলো, পরবর্তীকালে এই 23 গুলো থেকে 23 গুলোই মেনটেন হলো, অর্থাৎ এই ত্রিভুজটার সঙ্গে এই দুটো ত্রিভুজের কিন্তু মিল নেই। এই দুটো ত্রিভুজ এক, মানে তলার ত্রিভুজ দুটো এক, অর্থাৎ 23 থেকে 23 23, আবার এদিকে 23 থেকে 23 23, কিন্তু 46 থেকে 23 এর সঙ্গে এই দুটো ত্রিভুজের কোনো মিল থাকছে না। কিন্তু 46 একটা 46 থেকে যতক্ষণ না চারটে 23 তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু আমার মিওটিক কোষ বিভাজন কমপ্লিট হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ পুরোটাকে নিয়ে আমার মিওসিস বা মিওটিক সেল ডিভিশন। যেহেতু দু রকমের ঘটনা নিয়ে মিওসিস ঘটছে বা মিওসিস আমরা দু রকমের ঘটনা দেখতে পাচ্ছি, সেই জন্য মিওসিস কোষ বিভাজনটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ 46 থেকে দুটো 23 তৈরি হওয়া, এটাকে আমরা বলছি স্টেজ 1। আবার 23 থেকে দুটো 23 তৈরি হওয়া, এটাকে আমরা বলছি স্টেজ 2, ঠিক আছে? তো স্টেজ 1 এও একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, আবার স্টেজ 2 তেও একটা কোষ থেকে দুটো করে কোষ তৈরি হচ্ছে, তাই তো? সুতরাং স্টেজ 1 এ যেরকম সেল সাইকেল বা সেল ডিভিশনাল সাইকেল পাবো, তেমনি স্টেজ 2 তে গিয়েও আমরা এরকম সেল ডিভিশনাল সাইকেল বা সেল সাইকেল পাবো। অর্থাৎ মিওসিসের ক্ষেত্রে দুবার করে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস দুবার করে হচ্ছে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে 46 থেকে 23 তৈরি হওয়ার সময় ইন্টারফেজ, প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ করে সাইটোকাইনেসিস করে দুটো 23 তৈরি হলো। কিন্তু এই 23 গুলো থেকে যখন আবার 23 তৈরি হচ্ছে, তখন কিন্তু এই 23 গুলো আর কোন রকম বিশ্রাম নেয় না। অর্থাৎ এই 23 গুলোর ক্ষেত্রে কিন্তু কোনো তোমার বিশ্রাম দশা বা তোমার ইন্টারফেস দশা থাকছে না। তার মানে কি হলো, 46 থেকে দুটো 23, সেক্ষেত্রে ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চারজনকে নিয়ে ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস হলো। সাইটোকাইনেসিস করে যেই দুটো হাফ ক্রোমোসোম নিয়ে তৈরি হলো কোষ, তাদের মধ্যে কি কি ডিভিশন দেখলাম, স্টেজ দেখলাম, তোমার ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, দেন আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, ঠিক আছে? অর্থাৎ মাঝখান থেকে ইন্টারফেজ, সেকেন্ড স্টেজে ইন্টারফেজ বলে কিছু থাকছে না। অর্থাৎ
তাহলে এবার একটু আগের জায়গায় ব্যাক করি। তার মানে আমরা মাইটোসিসের ক্ষেত্রে একবার ইন্টারফেজ, একবার প্রোফেজ, একবার মেটাফেজ, একবার অ্যানাফেজ, একবার টেলোফেজ, একবার সাইটোকাইনেসিস পাচ্ছি। কিন্তু মিওসিসের ক্ষেত্রে আমরা দুবার করে প্রোফেজ, দুবার মেটাফেজ, দুবার অ্যানাফেজ, দুবার টেলোফেজ এবং দুবার সাইটোকাইনেসিস পাচ্ছি। একবার পাচ্ছি কেবলমাত্র ইন্টারফেজ, তাই তো? ইন্টারফেজ কেবলমাত্র একটা। তো মিওসিসের ক্ষেত্রে প্রোফেজ 1 মানে প্রথম প্রোফেজ যেটা হচ্ছে, সেটার মধ্যে আবার নানা রকম ঘটনা দেখতে পাওয়া যায়। এবং একটু ওয়েট করো, গলা ছিঁড়ে যাচ্ছে আমার, একটু দাঁড়িয়ে যাও। সরস্বতী পুরো নাচতে নাচতে যাচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, মিওসিসে প্রথম যে প্রোফেজটা দেখতে পাওয়া যায়, মিওসিসে আচ্ছা, যেটা বলছিলাম, মিওসিসের প্রথম প্রোফেজে আরো বিভিন্ন রকমের ঘটনা দেখতে পাওয়া যায়। এবং মিওসিসের প্রথম প্রোফেজ আবার 5টা সাব ডিভিশনে বিভক্ত। অতগুলো নাম মনে রাখার দরকার নেই, জাস্ট একটা নাম মাথায় রাখবে। কোনটা? না, প্যাকাইটিনি। দেখো এখানে বলা আছে প্রোফেজ 1 মিওসিসের আন্ডারে, প্রোফেজ 1 এর আন্ডারে হচ্ছে প্যাকাইটিনি। এই প্যাকাইটিনি সাবস্টেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি? তাই প্যাকাইটিনি সাবস্টেজেতে গিয়ে রিকম্বিনেশন হয়, ঠিক আছে? এবং রিকম্বিনেশনের ফলে ভ্যারিয়েশন সৃষ্টি হয়। রিকম্বিনেশন মানে এই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ প্রোফেজ 1 এর প্যাকাইটিনি সাবস্টেজে এসে বাবা এবং মায়ের ক্রোমোজোমের মধ্যে মিক্সিং ঘটে, ফলে নতুন জিনের সজ্জা তৈরি হয়, যেটাকে আমরা বলছি রিকম্বিনেশন। নতুন কম্বিনেশন তৈরি হলো, এবং এই নতুন কম্বিনেশন তৈরি হওয়ার ফলেতে নতুন ভ্যারাইটি তৈরি হয়। অর্থাৎ তোমার মধ্যে বাবার বৈশিষ্ট্য আছে, মায়েরও বৈশিষ্ট্য আছে, কিন্তু তুমি পুরোপুরি তোমার বাবার মতো নও বা তুমি পুরোপুরি তোমার মায়ের মতোও নও, ঠিক আছে? অর্থাৎ তোমার মধ্যে দুজনের বৈশিষ্ট্য মিলিয়ে একটা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হয়েছে তুমি, ঠিক আছে? তো সেই কারণে এটাকে বলা হয় নতুন ভ্যারাইটি তৈরি হচ্ছে। মাথায় রাখবে, মিওসিস মানে হচ্ছে যে সমস্ত প্রাণীদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়। নট অনলি দ্যাট, যে সমস্ত প্রাণীর মধ্যে এই রিকম্বিনেশন যত বেশি হয়, সেই সমস্ত প্রাণী বা উদ্ভিদ পৃথিবীতে তত বেশি স্টেবল হিসেবে কনসিডার করা হয় বা গণ্য করা হয়। পৃথিবীতে যত উদ্ভিদ বা প্রাণী দেখতে পাওয়া যায়, তার মধ্যে হিউম্যানের মধ্যে সবচেয়ে বেশি রিকম্বিনেশন হয়। সেই জন্য হিউম্যানকে বলা হয় মোস্ট স্টেবল অ্যানিমাল অন আর্থ, ঠিক আছে? সুতরাং আর এই রিকম্বিনেশনের জন্য কোনো স্পিসিসের মধ্যে, সেটা প্ল্যান্ট হোক বা অ্যানিমাল হোক, তাদের মধ্যে পিউরিটি বলে কিছু থাকে না। দে অল আর বা উই অল আর হাইব্রিডস, ওয়ান টাইপ অফ, এক ধরনের হাইব্রিডে পরিণত হই। এবং যার ক্ষেত্রে যত বেশি রিকম্বিনেশন হবে, যে প্রজাতির ক্ষেত্রে যত বেশি রিকম্বিনেশন হবে, তারা তত স্টেবল, মানে তাদের তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
ঠিক আছে? তো দিস ইজ অল অ্যাবাউট সেল ডিভিশন। কারোর কোনো ডাউট থাকলে, সমস্যা হলে আমাকে বলতে পারো। দেখো কারোর কোনো সমস্যা হচ্ছে কি, দেখো ডাউট থাকলে বলতে পারো। স্যার একজন বলেছে ইন্টারফেসটা একটু বলতে। ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে কোষকে যে দশায় আমরা বাইরে থেকে দেখে মনে করি যে সে বিশ্রাম নিচ্ছে, সেই দশাটাকে আমরা বলছি ইন্টারফেস বা রেস্টিং ফেজ, বিশ্রাম দশা। ইন্টারফেজে কোষের বাইরের দিকে কোনো অ্যাক্টিভিটি থাকে না। এই দশায় কোষ ডিএনএ সিনথেসিস বা ডিএনএ সংশ্লেষ করে, ক্রোমোজোম, পরবর্তীকালে ক্রোমোজোম তৈরি করার জন্য। দেখো আর কিছু? স্যার একজন জিজ্ঞেস করছে যে বায়োলজির কোনো বই যদি থাকে সেটা একটু বলে দিলে ভালো হয়। বায়োলজির বই, দেখো আমার মতে ইনিশিয়ালি প্রিলিমিনারির জন্য, অ্যাটলিস্ট বায়োলজির জন্য আমি বলবো, বায়োলজির ক্ষেত্রে আমি বলবো প্রিলিমের জন্য সবচেয়ে ভালো হ্যান্ডবুক হচ্ছে মাধ্যমিকের লাইফ সায়েন্স বই। ঠিক আছে? মাধ্যমিকের লাইফ সায়েন্স বই যদি ভালো করে ফলো করতে পারো, তাহলে প্রিলিমিনারিতে যে বায়োলজি আছে সেখানে কোনো সমস্যা হবে না। অরেলস তোমরা যদি এমসিকিউ চাও, তাহলে সেক্ষেত্রে লুসেন্টের দেখবে একটা অল সাবজেক্টের একটা এমসিকিউ বই আছে, তাতে সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করা আছে, সেটাও ফলো করতে পারো এমসিকিউ এর স্টক বাড়ানোর জন্য। দেখো এখানে কারোর কোনো কনফিউশন নেই তো সেল ডিভিশন নিয়ে? স্যার একজন জিজ্ঞেস করেছে ওই ম্যালিগনেন্সির পার্টটা একটু বলতে। ম্যালিগনেন্সির পার্টটাই বললাম যে ওই যে চক্রটা, চক্রাকার পথে যেটা হচ্ছে, চক্রাকার পথে এটা হচ্ছে, এইখানে এই যে এক একটা স্টেজ IPM AT মানে ইন্টারফেস, প্রো, মেটা, অ্যানাটেলো, যে স্টেজগুলো, এই স্টেজগুলোর কোনো একটা স্টেজ, মেনলি PMAT, এই চারজন প্রো, মেটা, অ্যানাটেলো, এই চারজনের কোনো একটা স্টেজ যদি কোনো কারণে কোনো কোষ স্কিপ করে যায়, বাইপাস করে বেরিয়ে যায়, সেক্ষেত্রে যে অপত্য কোষগুলো তৈরি হবে তা তো ইনকমপ্লিট কোষ তৈরি হবে। সো এই ইনকমপ্লিট কোষ যতবারই বিভাজিত হবে প্রত্যেকবারই ইনকমপ্লিট কোষই তৈরি করবে, এবং ইনকমপ্লিট কোষগুলো খুব দ্রুত বিভাজিত হয়, ফলে খুব অল্প সময়ের মধ্যে এরকম ইনকমপ্লিট কোষ প্রচুর পরিমাণে তৈরি হয়ে যায়। সেই জন্য মানে কি হয়, মানে এই ঘটনাটাকে বলা হয় ম্যালিগনেন্সি বা ক্যান্সার। বোঝা গেল? দেখো আর কারো কোনো ডাউট? স্যার বলেছে সেন্ট্রিওলটা একবার এক্সপ্লেন করতে। সেন্ট্রিওল হচ্ছে একটা কোষাঙ্গাণু যার থেকে অ্যানাফেজ দশায় তোমার বেম ফাইবার বা স্পিন্ডল ফাইবার বা অ্যাস্ট্রাল রে, মানে এই রশ্মিগুলো তৈরি হয়, যারা গিয়ে সরাসরি ক্রোমোজোমের সেন্ট্রোজোম অঞ্চলে, সরি সেন্ট্রোজোম বলছি, হ্যাঁ তোমার হ্যাঁ সেন্ট্রোজোম অঞ্চলে যুক্ত হয়। আর কিছু? না স্যার এখন অবধি আর কিছু আসেনি স্যার। আচ্ছা, আমি শেয়ারিংটা 1 মিনিট বন্ধ করছি, আমি আরেকটা ফাইল ওপেন করব, একটু শেয়ারিংটা আমি ক্লোজ করছি, ঠিক আছে?
ওকে, আমি এবার তাহলে একবার শেয়ারিংটা করছি। আমি এবার তাহলে এই চ্যাপ্টারের এমসিকিউ তে আসছি। ওকে, আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, অ্যানাদার নেম অফ মাইটোসিস ইজ, কি হবে আনসার এটা? ইকুয়েশনাল ডিভিশন, রিডাকশন ডিভিশন, সেল সাইকেল, নান অফ দিস? স্যার অপশন এ তিনজন বলছে, একজন বলছে অপশন সি, না, ম্যাক্সিমাম এ বলছে। another name of mitosis is option A, equational division, সমবিভাজন। ওকে, নাম্বার 2, সেল ডিভিশন that supports recombination, কি হবে? মাইটোসিস, অ্যামাইটোসিস, মিয়োসিস, নান অফ দ্য অ্যাবভ? স্যার একজন বলেছে ডি আর দুজন বলছে সি। অপশন সি আনসার, মিয়োসিস, মিয়োসিসের রিকম্বিনেশন হয়। নাম্বার 3, ক্রোমোজোমস আর ক্লিয়ারলি ভিজিবল ডিউরিং, ক্রোমোজোম সবচেয়ে পরিষ্কার কখন দেখতে পাওয়া যায়? মাইটোসিস, মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ? অপশন বি বলছে। অপশন বি, মেটাফেজ, ভেরি গুড। নাম্বার 4, অ্যানাদার নেম অফ মিয়োসিস ইজ, কি হবে? ইকুয়েশনাল ডিভিশন, রিডাকশনাল ডিভিশন, ক্যারিওকাইনেসিস, নান অফ দিস? অপশন বি স্যার বলছে। অপশন বি, রিডাকশন ডিভিশন, ভেরি গুড। নাম্বার 5, টাইপ অফ সেল ডিভিশন ফাউন্ড ইন ব্যাকটেরিয়াল সেল, কি হবে? মাইটোসিস, মিয়োসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনেসিস? অপশন সি আসছে স্যার। অপশন সি, অ্যামাইটোসিস, ভেরি গুড। নাম্বার 6, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার্স ডিউরিং, নিউক্লিওলাস কখন ডিসঅ্যাপিয়ার করে? অপশন এ প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ? অপশন এ বলছে। অপশন এ প্রোফেজ, ভেরি গুড। নাম্বার 7, নাম্বার অফ ক্রোমোজোমস রিমেইন সেম ইন মাইটোসিস, মিয়োসিস, অ্যানাফেজ, অ্যামাইটোসিস? অপশন এ স্যার, এ বলছে। অপশন এ, মাইটোসিস, গুড। নাম্বার 8, ক্লিভেজ ফরমেশন ইজ ফাউন্ড ইন, ক্লিভেজ ফরমেশন কোথায় পাচ্ছি? অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল, ব্যাকটেরিয়াল সেল, ভাইরাস? অপশন এ বলছে, অ্যানিমাল সেল। অপশন এ, অ্যানিমাল সেল, ভেরি গুড। নাম্বার 9, বেম ফাইবার ইজ অবজার্ভড ডিউরিং, বেম ফাইবার কখন দেখতে পাচ্ছি? মেটাফেজ, টেলোফেজ, প্রোফেজ, অ্যানাফেজ? অপশন ডি বলছে, অ্যানাফেজ। অপশন ডি, অ্যানাফেজ, ভেরি গুড। And number 10, last one, formation of germ cell takes place through option A, mitosis, B, meiosis, amitosis, karyokinesis? স্যার অপশন বি বলছে, মিয়োসিস। অপশন বি, মিয়োসিস, ভেরি গুড। তো এই টাইপের এমসিকিউ গুলো আসে, ঠিক আছে? তোমরা তাও একটু দেখে নিও। যদি কোনো ডাউট থাকে আমাকে তাহলে নেক্সট ডে বলো, আগে ডাউট গুলো ক্লিয়ার করে নিয়ে তারপরে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? আর কারো কোনো ডাউট থাকলে এখনো বলতে পারো। কোনো ডাউট আছে? আর কারো কোনো ডাউট আছে? দেখো, না স্যার কিছু এখনো হয়নি স্যার। আর কারো কোনো ডাউট নেই তো? না স্যার, ক্লিয়ার স্যার। ওকে।